পাঠক, থকবিরেমের সুপ্রিয় পাঠক, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আজকের দিনটাই এমন যে সারাদিন নেট থাকে, থাকে না, থাকে, থাকে না, চলে যায়। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা শুরু করেছিলাম, আবার শুরু করছি। দেখা যাক কতক্ষণ নেট থাকে, জানি না। তারপর আমরা যতক্ষণ থাকে আমরা কথা বলবো। আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গারো জাতিসত্তার বিশিষ্ট কবি কবি মতেন্দ্র মানখিন। কবি মতেন্দ্র মানখিন, আপনাকে শুভেচ্ছা জানাই থকবির নিউজের পক্ষ থেকে, থকবির সাহিত্যপত্রের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি জানেন কালকে থেকে শুরু হচ্ছে বইমেলা। বইমেলার পক্ষ থেকেও শুভেচ্ছা। আপনি কয়েকদিন থাকবেন আশা করছি এই বইমেলায়। তো আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের আড্ডায়। আজকের আমরা কিছু জানতে যাব বইমেলা সম্পর্কে, কবিতা সম্পর্কে, কবির জীবনযাপন সম্পর্কে। পাঠক, সুপ্রিয় পাঠক এবং কবি মতেন্দার ভক্তগণ, আপনারা প্রশ্ন করতে পারেন, নানা বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, এবং আমরা আশা করছি যতক্ষণ নেট থাকে এবং আমাদের এনার্জি থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে শুভরাত্রি জানাইতে হয়, এখন মধ্যরাত হয়ে গেছে। রাতটা আপনাদের ভালো কাটুক। শুরু করছি মতেন্দার সাথে আলাপ। তো দাদা, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমিও শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে যারা আমার এই লাইভ প্রোগ্রামে অংশ নিচ্ছেন অথবা শুনছেন, দেখছেন, সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দাদা, আপনি তো আজকে এসেছেন ঢাকায়, বইমেলাকে কি কেন্দ্র করে এসেছেন? কবিতা উৎসব? হ্যাঁ, আমি ওই বই মেলা এবং কবিতা উৎসবকে কেন্দ্র করেই এসেছি এবং ওই 2008 থেকেই আমি নিয়মিত এই বই মেলায় এবং কবিতা উৎসবে অংশগ্রহণ করে আসছি এবং এইবারও আমি ওই বই মেলায় এবং কবিতা উৎসবে অংশগ্রহণ করব বলেই এসেছি। যদিও বাংলা দিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করেছি, তবুও মাঝে মাঝে হয়তো আমাদের নিজস্ব ভাষা, গারো ভাষা দিয়েও আমি হয়তো কিছু কিছু অবশ্যই চলে আসবে, বলতে চেষ্টা করব আমাদের নিজস্ব ভাষায়। অবশ্যই নিবানো। পাঠক, আমার গলার অবস্থা খুবই খারাপ। কয়েকদিন ধরে আমি আসলে কি বলবো, আমি নিজেই অসুস্থ হয়ে আছি, কথা বলতে পারছি না। তারপরেও আমরা যতটা পারি কথা বলার চেষ্টা করবো আমি। তো মতেন্দা, আপনি শুধু সেই দুবরা থেকে আজকে এসেছেন, সে নয়াপাড়া থেকে, আপনার ছায়া কানন থেকে অনেক জার্নি করে এসেছেন। তারপর আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের পাঠক শুভার্থীদের সময় দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যেতে চাই, আপনার কাছে জানতে চাই, এই যে বইমেলা, এই বইমেলায় যে গারো জাতি সত্তার একজন বিশিষ্ট কবি হিসেবে বইমেলা নিয়ে আপনার ভাবনাটা কেমন? বই মেলা নিয়ে আমার ভাবনা চিন্তাটা হলো, এটা একটা বিশাল একটা ব্যাপার এবং এটা একটা খুবই একটা পজিটিভ ব্যাপার। এটা শুধুমাত্র আমরা যদি মনে করি এটা বাঙালিদের, তাহলে হয়তো এটা একটু সংক্ষিপ্ত, অস্পষ্ট এরকম আমার কাছে ধারণা হয়। এই বইমেলাটা সার্বজনীন হিসাবেই আমি মনে করি, কারণ এতে সবারই অংশগ্রহণ অবশ্যই থাকার কথা। যদিও আমরা আসলে পারি না, আমাদের ওই রকম লোকজন নেই, আগ্রহও কম, সেই হিসাবে আমরা এই বইমেলায় অধিক সংখ্যক বা অধিক হারে অংশগ্রহণ করতে পারতাছি না। এটা আমাদের খুবই দৈন্যতা আর কি। তো বইমেলাটা এখানে হয়তো চাকমারাও কিছু থাকতে পারে, সাউটাউরাও কিছু থাকতে পারে এবং আমরা মান্দিরা গারোরা তো আছেই। আমাদের কিছু কিছু প্রকাশনা আমরাও প্রকাশ করে থাকি। এটা আমাদের জন্য একটা বড় একটা পাওয়া, কারণ আগে এরকম আমাদের বই প্রকাশ হতো না এবং বই প্রকাশ হওয়াটা খুব একটা বড় একটা ব্যাপার বলে আগে আমরা মনে করতাম। কিন্তু এখন
আমরা ওইরকম খুব বেশি মনে করি না। এখন স্বাভাবিকভাবেই আমরা এখন এটা ধরে নিতে পারছি যে আমরা চেষ্টা করলে আসলে আমরাও প্রত্যেক বছর বই প্রকাশ করতে পারবো এবং প্রকাশনায় প্রকাশনায় অংশগ্রহণ করতে পারবো এবং এই বই মেলায় আমাদের বইগুলাও ওই স্টলে আমরাও দেখাতে পারি। এটা হলো আমাদের জন্য একটা আনন্দের বিষয়, গৌরবের বিষয়। এই যে বইমেলা, আগে আমরা আমাদের কয়েকজন ইতিমধ্যে আছেন, যেমন আমাদের খুব কাছের মানুষ, হ্যাঁ, আমাদের কাছের মানুষ, আমাদের প্রিয় ভাজন, প্রিয় ভাই, অনেকজন আছেন, যেমন আমাদের আলী আইয়ুব খান, আলী আহমদ খান আইয়ুব, আমাদের আইয়ুব ভাই, কবি মতেন্দ্র মার্কিনকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আইয়ুব ভাই আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। মাসুদুল হক অভিনন্দন জানায় দুজনকেই, সেই সুদূর অনেক দূর থেকে উনি। তারপর আইয়ুব ভাই আবার বলছেন, আপনারা যদি আপনাদের ভাষায় কথা বলেন আমরা বুঝবো কি করে। হ্যাঁ, একটা খুব সুন্দর কথা আসলেই। আমরা আমাদের ভাষায় কথা বলতেই পারি, কিন্তু এই জায়গাটায় এসে যদি আমরা আমাদের ভাষায় কথা বলি, আমাদের অনেক সুনির্জন আছেন, পাঠক আছেন, ওনারা বুঝবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মন্তব্যের জন্য। তো দাদারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেক ধন্যবাদ ওই ডক্টর মাসুদুল হক এবং আমাদের সুপরিচিত লেখক গবেষক আলী আইয়ুব খান সাহেবকে অংশগ্রহণ করার জন্য। তো আমি ছোটোখাটো মানুষ, চেষ্টা করছি আর কি যে অংশগ্রহণ করার জন্য এবং কথা বলার জন্য। ভুল ত্রুটি তো আমার এই স্বাভাবিক হবেই, আমি এটা আগেই বলে নিই। তো পাঠকদের আমি বলে দিতে চাই আগেই, আমাদের আয়ুব ভাইয়ের কিন্তু শোভা প্রকাশনী থেকে মেবি ওনার আদিবাসীদের নিয়ে লেখা অনেক বই পাওয়া যাবে এই বছর শোভা প্রকাশনী থেকে। আর মাসুদুল হক ভাইয়ের তো বই পাবেনই, বিশেষ করে আদিবাসী ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, সেটা তো আসছেই শুদ্ধ প্রকাশনী থেকে। তারপর ওনার অন্যান্য বইও পাবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের কবি মতেন্দ্র মার্কিনের কাছে। মতেন্দ্রার কাছে আমার জানার ইচ্ছে যে এই যে বইমেলা, এই বইমেলায় আপনার আদিবাসী হিসেবে, গারো হিসেবে আপনার কোনো নিজস্ব কোনো প্রস্তাবনা আছে কিনা বইমেলা সম্পর্কে, বইমেলা কেন্দ্রিক, বইমেলা কি উপলক্ষ, বইমেলাকে নিয়ে? হ্যাঁ, বইমেলায় অনেক বিষয় নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়, সাক্ষাৎকার হয়, ওই লেখক মঞ্চ এখন শুরু হয়ে গেছে। তো আমরা আদিবাসীরা হয়তো এই লেখক মঞ্চে খুব বেশি এই সুযোগ নাও পাই না। তো এইরকম আর কি, যদি আদিবাসীদের লেখকদের নিয়ে আলাপ আলোচনার একটা অনুষ্ঠান থাকতো বিশেষভাবে, তাহলে হয়তো আমাদের আরও যে লেখকরা আছে, কবিরা আছে, আদিবাসীরা, তারাও হয়তো তাদের মতামত এবং তাদের ভাষা, তাদের কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে আলাপ আলোচনা করতে পারতো, যদি এরকম একটা থাকতো, সুযোগ থাকতো আর কি। বা বিভিন্ন সেমিনার হয়, বিভিন্ন সেমিনার হয়, সেমিনারগুলিতে যদি আমাদের বিশিষ্ট অনেকজন আছেন, রেফা মনীন্দ্রনাথ মারাক, সুভাষ জেংচামের বই বাংলা একাডেমি থেকে প্রকাশ হয়েছে, খুব সুন্দর, অসাধারণ, সেই গারো সম্প্রদায়। সুভাষ জেংচাম আছেন, মতেন্দ্র মার্কিন আছেন, থিরপিল নকরেক আছেন, এরকম সঞ্জীব দ্রোং আছেন, আরো অনেকজন আছেন। তো কোনো সেমিনারে, কোনো সেশনেও রাখা যেতে পারে কিনা, আপনি কি বলেন? হ্যাঁ, ওইটাই আর কি আমি প্রত্যাশা করি আর কি। যারা মেলার প্রধান হিসাবে আছেন, মেলা কমিটিতে আছেন, বই মেলা কমিটিতে, তারা যদি এই প্রসঙ্গটা, এই বিষয়টা একটুখানি সহৃদয়তার সাথে চিন্তা ভাবনা করতেন এবং আমাদের আদিবাসীদের জন্যও এরকম এই আলাপ আলোচনার কিংবা আদিবাসীদের জন্য আলাদা কোনো স্টল করা যায় কিনা, যেখানে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর আদিবাসীদের বিভিন্ন
ম্যাগাজিন হতে পারে, বই হতে পারে, প্রদর্শনী করা যায় কিনা, পাঠকরা যাবে, দেখবে, হ্যাঁ, তারা জানার চেষ্টা করবে আদিবাসী হ্যাঁ, সম্পর্কে। তখন ওই বিষয়টা আমাদের আরো ভালো লাগতো আর কি, যে যদি আমরা ওইভাবে আলাপ আলোচনায় অংশগ্রহণ করতে পারতাম, তুলে ধরতে পারতাম আমাদের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি এগুলো। তো আমি মনে করি এটা আগামী, এখন না হলেও হয়তো আগামী ভবিষ্যতে এরকম হতেও পারে, এটা আমি প্রত্যাশা করি অবশ্য। ও, তো দাদা, এই যে মেলায়, বই মেলাতে এই যে আদিবাসীদের অংশগ্রহণ কেমন? বিশেষ করে গারো জাতিসত্তার, যেহেতু আপনি প্রধান কবি বলতে পারি, তে গারো জাতিসত্তার কবি হিসেবে, প্রধান কবি বলতে পারি, প্রধান কবি হিসেবে যে গারোদের অংশগ্রহণটা কেমন মেলায়? আমাদের গারো ভাই বোনদের, তরুণ লেখকদের, তরুণ কবিদের কিংবা সাধারণ পাঠকদের অংশগ্রহণ কেমন? আমি বিনম্রভাবে বলতে চাই, আমাকে গারো আদিবাসীর প্রধান কবি বলা হচ্ছে। তো আমি এত বড় হই নেই যে আমি ওই সম্বোধনটা আমি ওইভাবে গ্রহণ করব। তো আমি হলাম, আমার চেষ্টা আছে এবং আমি চেষ্টা করছি যাতে আমাদের বিষয়বস্তুগুলা, আমাদের দুঃখ কষ্টগুলা, আমাদের এই বলার ইচ্ছাগুলা যাতে আমরা বলতে পারি বই আকারে, কবিতা আকারে অথবা গদ্য আকারে, এগুলো আমি প্রকাশ করতে পারি। আমি ওইভাবে চেষ্টা করছি। তে এই পাঠকদের অংশগ্রহণ কেমন? পাঠকদের অংশগ্রহণ আমাদের মধ্যে, নান্দীদের মধ্যে, গারোদের মধ্যে খুব কম বলতে গেলে। যা কজন আছে তারাও মানে খুব বেশি উৎসাহ নিয়ে আসে বলে মনে হয় না। আমরা চেষ্টা করি প্রত্যেক বছর এই যে বই মেলায় অন্য ভাষার কবিতায় যাতে আমরাও বেশি সংখ্যক অংশগ্রহণ করি। যেমন কালকে হবে, হ্যাঁ, যেমন 4টে হবে বিকাল। তো আমরা দেখি ওই অনুষ্ঠানে আমরা গুটি কয়েক ছাড়া, কবি ছাড়া আর কাউকে খুব বেশি পাওয়া যায় না। যদিও আমাদের, যদি আমরা তালিকা করে দেখি তাহলে আমাদের গারো কবিদের সংখ্যা খুব কমও না, 50-60 জনের উপরে হয়। তে অংশগ্রহণের সময় আমরা পাই না, মাত্র হাতে গোনা কয়েকজনকে পাই। তো এই 50-60 জনের মধ্যে যদি আমাদের যারা এখন লেখছে তারা যদি 10-15 জনও, 16 জনও যদি উপস্থিত থাকতো তাহলে আমরা আরও উৎসাহিত বোধ করতাম, আমাদের অংশগ্রহণ সার্থক হতো, ভালো হতো এবং আরও অন্যান্য দর্শকরা দেখে দেখে হয়তো তা উৎসাহিত হতো। তো আমরা আমাদের সুরিজনের, আমাদের পাঠকদের একটু প্রশ্ন নিচ্ছি। মানে আপনি কি শুধু কবিতায় লেখেন? এই প্রশ্নটা করেছেন আপনাকে উৎস ঘাগরা ধ্রুব। আপনি কি শুধু কবিতায় লেখেন? আমি শুধু কবিতা লিখি না, যে প্রবন্ধও কিছু কিছু লিখতে চেষ্টা করি। যেমন থকবিরিম প্রকাশনী থেকে খুব আমি বলবো অসাধারণ একটি বই এসেছিল, যে গারোদের লোকায়ত জীবনধারা, খুব অসাধারণ, গারো জাতির সত্তার একটা সামারি বলা যায়। সেই বইটা পড়লে আমরা বুঝতে পারবো, কি বলেন? তারপর আমাদের আবার আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুদুল হক লিখেছেন যে আপনার কবিতা ও চিন্তা আমাকে ভাবনার গভীরে নিয়ে যায়, কিন্তু মূল ধারা এ খবর রাখে না। তবে আমার বিশ্বাস আপনার কাছে মূল ধারা ফিরবে। দাদাকে আন্তরিক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমারও একই কথা মনে হয় দাদা। এখন আমরা প্রশ্নে চলে যাচ্ছি যে এই বই মেলাতে আপনার নতুন কোনো বই আসছে কিনা? হ্যাঁ, এবারের বই মেলাতেও আমার একটা নতুন বই আসছে এবং এটা থকবির প্রকাশনা থেকেই এটা প্রকাশ হচ্ছে। বইয়ের নাম হলো জাতথাংনি জুমাং, আর বাংলা দিয়া এর অনুবাদ জাতিসত্তার স্বপ্ন। এই যে আমাদের হাতে এই বইটা আছে এখন। জাতথাংনি জুমাং, জাতিসত্তার স্বপ্ন, এই বইটা আসছে।
বলা যায় এসে গেছে। আপনারা কাল থেকেই পাবেন লিটলমার্ক চত্বরে, মেবি না, লিটলমার্ক চত্বরে থুকবিরিম প্রকাশনী থেকে। আমি আগাম জানিয়ে দিচ্ছি এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আবারও এখন মধ্যরাত হয়ে গেছে, তো মধ্যরাতের শুভেচ্ছা জানাচ্ছি। এখন এই নতুন বই সম্পর্কে একটু বলেন, আমরা জানতে চাই। এবারের বইটা একটু ব্যতিক্রমধর্মী আমি বলবো, যেহেতু আমি বহু বছর ধরেই, কয়েক বছর ধরেই শুধুমাত্র বাংলা ভাষা দিয়ে, বাংলা এই শব্দ দিয়েই বই লিখেছি, কবিতা প্রকাশ করেছি। কিন্তু এইবার আমি একটু এই অন্যরকম করতে চেষ্টা করেছি। প্রথমত গারো, এরপরে অনুবাদ, মানে গারো কবিতাটাই বাংলা দিয়েও অনুবাদ করছি আর কি। মানে দুই ভাষাতেই আমি রাখছি, যাতে আমাদের জন্য, আমাদের ভাষাভাষী যারা চর্চা করে, গারো ভাষা যারা চর্চা করে তাদের জন্য সুবিধা হয়, এবং বাংলা ভাষাভাষী যারা পড়েন তাদের জন্য যাতে সুবিধা হয়। আমি এই চিন্তা ভাবনা করে এবার আমি এই বইটা গারো ভাষা এবং বাংলা ভাষায় অনুবাদ সহ আমি এটা করছি আর কি। তো অনেকেই এটা পড়তে পারেন, পড়ে দেখতে পারেন আর কি। বইটা আমার মতে এবারে প্রকাশনী মানে কভারটা বেশ ভালো লাগছে, এবং কাগজও বেশ উন্নত ধরনের, এবং তবে হ্যাঁ কিছু কিছু ভুল ত্রুটিটা আছেই আর কি। এটা আমি দেখছি এখানে কিছু কিছু বানান ইয়েগুলো একটু ভুল হয়ে আচ্ছা, আমরা এখন প্রশ্নে আমাদেরকে আমাদের মাসুদুল্লাহ ভাই বলেছেন যে আমাদের যে বই থেকে আপনার কবিতা শুনতে চাই এখন। হ্যাঁ, আপনি আপনার কবিতার বই থেকে শোনাতে পারেন আমাদের জন্য, সবার জন্য। আমি তো শুনছি। আমি তাহলে একটা কবিতা পাঠ করি, মান্ডি খুরাং। এই কবিতাটা বহুদিন আগে লেখা, এবং ওই আমাদের সাবেক বিচারপতি মোহাম্মদ শিখবাবু, হাবিবুর 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 রহমান হাবিবুর রহমান ওই সাবেক বিচারপতি হাবিবুর রহমান, উনি আমার এই কবিতাটা সযত্নে তার ওই বইয়ে গ্রন্থিত করেছেন, এবং এটা নিয়ে কিছু পত্রিকাতেও তিনি, ওই প্রথম আলো পত্রিকাতেও লিখেছিলেন। আমি এই কবিতাটা এখন আপনাদের কাছে উপস্থাপন করছি। মান্ডি খুরাং। আয়াও খাসা দিক saksan thang thang mandira phaja amagri sikdik dik bimung bichong gmarurai bonang ingjoksa hanthang thangni khurang khnathua rasongcha phagchamrangni agan miapharang gmanggpa asol khun niksang jajoksa Chin, Tibet, Burma, Indo-Pakni थंलाबगबा बुरुं आरो आब्रि आखलु स्खां चेङनि थारिगबा चासंनि चासं खाथा खुरांखौ राखिना मानजाजक आं गिसोकनिङो सुकदुक सिरिनजों ग्रापेङा मुक्चि रुरा रुरा कंसनिताय समेश्वरी बालस्राता मान्दिरांनि खुरां हाजिया दरुवा रेरे Bibal geta kurang dakbewal dakme sokarang namin duk aru gisuk sani ongbia angade dauni sal tek tek wa bagan ko thari khuja এখন গারো বাংলা ভাষায় বিষয়টা পড়ি, কবিতাটা পড়ি। গারো ভাষা। অসহায় বোর্ডের গড়ে আদি উপনৃ অনাথ তুমি অবহেলিত বিমাতা সুলভ সময়ে জীর্ণদশা অবলুপ্ত প্রায় নিজস্ব দীপ্তি তোমার বিকশিত রূপ সুন্দর ভাষা অলঙ্কার যেটুকু আছে শিল্প মাধুরী ছন্দ সুষমা পৌরাণিক সুকুমার চর্যা মলিন ভাস্কর্যের আদিরূপ আমি দেখি নাই। চীন তিব্বত বার্মা পেরিয়ে ভারত উপমহাদেশের দুর্গম পাহাড় অরণ্য গুহাগাত্রের শিলালিপি চিত প্রাকর্ষিক যুগের
পরম্পরাগত মৌখিক গল্পগাথা আমি রক্ষা করতে পারিনি। আমার বুকের ভেতর ভাষাহীন মুখ সেরেঞ্জিং কাঁদে, অশ্রু দ্বারাই বিগলিত কংস নিতাই সোমেশ্বরী উচ্চারিত হয় গারলুক গীতি আজিয়া দরুয়া রে রে। ফুলের মতো বিকশিত প্রকাশিত হতে চাই আমার নিজস্ব ভাষা, কৃষ্টি, সংস্কৃতি। বড় দুঃখ, বড় কষ্ট, আমি তো সেই বাগান গড়িনি আজও। সবাইকে ধন্যবাদ জানাই। আপনাকে আয়ুব ভাই প্রশ্ন করেছেন। আয়ুব ভাইয়ের প্রশ্নটা হচ্ছে, আপনি কি 21 মেলায় একটি দিন আদিবাসী দিবস হিসেবে চান? আর মাসুদুল হক ভাই উনি বলেছেন যে বাহ। এখন ওনার প্রশ্নের উত্তরটা আদিবাসী দিবস হিসাবে আমি চাই না, ওই বইমেলার মধ্যেই যাতে আদিবাসীদের জন্য একটুখানি 1 ঘন্টা 1.5 ঘন্টা এইরকম যাতে অল্প না কিছু না, ওনার সময়। প্রশ্নটা হচ্ছে 21 বই মেলাতে, ওই মেলা পুরো মেলা মাস জুড়ে একটা দিন আপনি চান কিনা? ওই দিনটা যেমন শিশুদের চত্বর আছে, শিশুদের দিবস হয়, শিশুদের দিন হয়, এইভাবে আপনি চান কিনা? হ্যাঁ, ওইরকম যদি হইতো, একটা দিন মানে হ্যাঁ পুরো একটা দিন, পুরো একটা আপনি চান কিনা ওই দিন দিনটা? যদি হইতো, তাহলে আমাদের অনেক লেখক কবিরা হয়তো এই এতে অংশগ্রহণ করতে পারতো আর কি। এটা অবশ্য খুব সুন্দর প্রশ্ন। প্রশ্ন। হুম। হ্যাঁ। আমরা আরো আপনার কবিতায় যাব। উৎস ঘাগড়া ধ্রুব বলছেন ভাব চমৎকার, অনেক ধন্যবাদ। আমরা আরো অনেক জানার আছে যে দাদার কাছে যে আদিবাসী আমার আরেকটা প্রশ্ন এখন দাদার কাছে যে আদিবাসী লেখকগণ বাংলাদেশের যারা লিখছেন, সে আদিবাসী লেখকগণ তাদের লেখায় তাদের কথা কতটা লিখতে পারছে বলে আপনি মনে করেন? এই আমাদের আদিবাসী লেখকরা, মান্ডি লেখকরা চেষ্টা করছেন, তারাও তাদের সাধ্যমতো ওই তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারাও চেষ্টা করছেন যাতে এই নিজেদের ভাষা, সংস্কৃতি এইগুলো তুলে ধরতে। তবে ওই যেভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা, আসলে আমরা ওইভাবে প্রতিফলন পাচ্ছি না। এর অনেক কারণ আছে। কারণ যারা লেখক এবং যারা এই বিভিন্নভাবে চেষ্টা করতেছে বই প্রকাশের, এবং বই প্রকাশ করে আমরা ওই বই প্রকাশ করার পরে ওই বই প্রকাশ করা বইটাকে আমরা সেল করবার পারি, বিক্রি করবার পারি না। এই আমাদের গ্রাহক কম, এই ক্রেতা কম, এই সমস্ত কারণেও যারা বই লিখতে চেষ্টা করে তারা অনেকটা নিরাশ হয়ে যায়, পিছনে পড়ে যায়। লিখে কী হবে, আমাদের বই কে কিনবে? কারণ আমাদের এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন অর্থনৈতিক বিষয়, এটা আমাদের জন্য খুব সমস্যা। তবু এই অর্থনৈতিক সংকটের মধ্যেও অনেকজনেই চেষ্টা করছে যাতে তারা কিছু বই প্রকাশ করতে পারে। তো বিভিন্ন অর্থনৈতিক কারণের জন্যও এই প্রচেষ্টাতে আমাদের বিফল হচ্ছে। আমাদের বইয়ের সংখ্যা বাড়াতে পারছে না। এই প্রত্যেক বছর তারা কি তাদের অধিকারের কথা, তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে কিনা, লিখতে পারে কিনা? হ্যাঁ, এই বিষয়গুলাই তো মূলত আমাদের গারোদের লেখার বিষয়গুলোর মধ্যে এই সমস্ত বিষয়গুলোই আছে। আমাদের এই অধিকারের কথা, আমাদের অস্তিত্বের কথা, আমাদের স্বপ্নের কথা, আমাদের বাস্তবের কথা, এবং আমাদের যে দুঃখ কষ্ট, জীবনযাপন, এই সমস্ত বিষয়গুলোই তারা কিন্তু তুলে ধরতে চায়, প্রবন্ধেই হোক, গল্পেই হোক, আর কবিতাই হোক। আমার কবিতাগুলো অধিকাংশ বিষয়েই আদিবাসীদের ওই বিষয় নিয়েই, বাংলা দিয়েই লিখি আর গারোদের লিখি। আমাদের আদিবাসী সংক্রান্ত, সমস্যা সংক্রান্ত বিষয়গুলোই আমি তুলে ধরতে চাই। এবং আমার কিছু কিছু গান আছে, ওই গানের মধ্যেও আমাদের সুখ দুঃখের কথাটা আমরা গানের কথা একটু পরে আসি দাদা। তো এই যে আমরা জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে লিখছেন। আমরা একটি প্রশ্ন আবার আমাদেরকে আয়ুব ভাই করেছেন, প্রশ্ন যে বাঙালি লেখকদের আদিবাসী সংক্রান্ত বইগুলো সম্পর্কে মূল্যায়ন করলে খুশি হব। উনি প্রশ্নটা আমরা পরেই করি, মানে উত্তরটা আমরা পরেই জানতে চাই। আগে জানতে চাই যে লেখালেখির শুরুটা কিভাবে আপনার?
আপনি দীর্ঘদিন ধরে লিখছেন। আমার লেখালেখির শুরুটা হয়েছে আসলে ওই একটু এই কষ্ট অনুভব করা থেকেই। মানে ছোটবেলা থেকে দেখছি যে আমাদের গারো গারো কবি কবি নাই, লেখক নাই, এই ইয়ে কেউ লেখা না, এই যে একটা দৈন্যতা। এবং আমি চিন্তা করছি আসলে আমাদের কথা আমরা যদি নিজেরা কিছু প্রকাশ করতে না পারি তাহলে কেউ প্রকাশ করবে না। আমি এই চিন্তা ভাবনা থেকে শুরু করছিলাম যে আমাদের কথাও আমরা কবিতা আকারে, গান আকারে অথবা গল্প আকারে তুলে ধরতে চেষ্টা করতে হবে। আমি এই চিন্তা ভাবনা থেকে আমি লেখা শুরু করছি, কারণ আমাদের মধ্যে কবি ছিল না, লেখক ছিল না, শিল্পী ছিল না, গায়ক ছিল না, সবটাই ছিল নার মধ্যে সীমাবদ্ধ ছিল। তো এখন অনেকটা আশা জাগানিয়া বিষয়গুলো আমি দেখছি। অনেকেই এখন গান গান টান লিখছে মান্দি ভাষা দিয়া, গারো ভাষা দিয়া, বাংলা দিয়াও, এবং অনেকেই কবিতা লিখছে, অনেকেই প্রবন্ধ লিখছে। এইভাবে এই কিছু প্রচেষ্টার মাধ্যমে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিগুলা এখন একটু জীবন ফিরে পাচ্ছে, আমি এটা মনে করি আর কি। এবং যারা লিখবো করে লিখছে না, আমি তাদেরকে উৎসাহিত করছি তারা যাতে নিজেদের নিজেদের জাতির কথা চিন্তা করে, জাতিসত্তার কথা চিন্তা করে তারা যাতে। দাদা আপনি কফি খান, কফি খেতে খেতে কথা বলেন, কারণ কফিটা একদম ঠান্ডা হয়ে যাবে। মানে কফি আচ্ছা, খেতে খেতে কথা বলেন। হ্যাঁ, কফি খেতে খেতে কথা বলেন। তো এই যে আপনার লেখালেখির শুরুতে আপনার যে অনেক তো আপনাকে যুদ্ধ করতে হয়েছে লেখালেখির ক্ষেত্রে। ও এখন আপনার এই লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি বলতেন। আপনি তো সেই ধুবড়ায় থাকেন, নয়াপাড়া, সেখান থেকে আপনি কিন্তু সারা বাংলাদেশেই যান মোটামুটি। যেমন আপনি সেই বান্দরবন চলে যান, সময় পেলেই আপনি চলে যান সেই শ্রীবর্ধী চলে যান, ঢাকায় তো আসেনি নিয়মিত। তো আপনার অভিজ্ঞতার একটু যদি বলতেন এই যে লেখালেখি করতে এসে। না, লেখালেখি করতে আসে এবং লেখালেখি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এটা ঠিক। যেমন কখনো কখনো কাগজ থাকে না, কলম থাকে না, এরকম দিনগুলোও আমার গেছে। এবং কেরোসিন ছিল না, আগে তো কেরোসিন জ্বালাতাম, এখন হয়তো ওই সোলার বাতি জ্বলে। আগে কেরোসিন দিয়ে চলতাম, তখন ওই কেরোসিনও কোনো দিন থাকে নাই। এবং রাত জেগে লিখবার গেলে আমার মা আমাকে বলতো, এই কেরোসিন নাই, তেল নাই, তাড়াতাড়ি শুয়ে পড়ো। এই যে এইভাবে কিছু কিছু বিষয়গুলো আমি মোকাবেলা করে আসছি ছোটোবেলা, এই আরম্ভ থেকে। এরপরে আমাদের তো আসলে কোনো পত্রিকাও ছিল না নিজস্ব। ওই ছাপাখানা কোথায় ছাপাবো, কোথায় কী করব, এইগুলো কিন্তু আমাদের খুবই একটা ছিল, একটা ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন ওই সাপ্তাহিক প্রতিবেশী ওই ঢাকা থেকে বের হতো, ওইখানে আমরা কিছু কিছু লিখতাম আর কি, এবং তারা ছাপাতো। যদিও ওইটা ধর্মীয় পত্রিকা, ওই ছোটদের আসর নামে একটা আসর ছিল, ওই ছোটদের আসর থেকে হলো আমরা ওখানে লিখতাম। এবং তারা যদি মনোনীত হয়, লেখা যদি মনোনীত হয়, তারাও ছাপে নিত। ওইভাবে আমরা উৎসাহিত হয়েছি এবং কিছু কিছু লিখতে চেষ্টা করেছি এবং ছাপিয়েছ। আমরা আগে একটু পাঠকদের সাথে, আমাদের শরীরজনদের সাথে আবার যাই। মাসুদুল হক ভাই উনি বলেছেন যে মান্দি সাহিত্য একাডেমি আছে কিনা, না থাকলে গঠনের কোনো উদ্যোগ আছে কি। তারপর আমাদের আয়ুব ভাইয়ের প্রশ্নটা করি যে বাঙালি লেখকদের আদিবাসী সংক্রান্ত বইগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন করলে খুশি হব। আমি আবারও যারা এখনো আমাদের সাথে আছেন, এখন পর্যন্ত ধৈর্য ধরে আছেন,
আসবেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, মধ্যরাতের শুভেচ্ছা জানাচ্ছি। বইমেলা শুরু হয়ে গেছে, গতকাল ছিল কিন্তু শুরু হবে আজকে বইমেলার শুভেচ্ছা। তো দাদা প্রশ্নের উত্তরে যাচ্ছি আমরা। ওই আমাদের গবেষক, আমাদের চিরপরিচিত, বহু পরিচিত হুম। সুধীজন আলী আইয়ুব খান আমাদের আদিবাসী নিয়ে, বিশেষভাবে গারোদের নিয়ে তিনি বিভিন্ন বই লিখেছেন। এটা আমরা সবগুলা পড়ার সুযোগ আমাদের হয় নাই, তে কিছু কিছু বই পেয়েছি, যেগুলা পড়েছি ওগুলা, এই যেগুলা পেয়েছি হাতে ওগুলা পড়তে চেষ্টা করেছি। এবং ওনার লেখার মধ্যে আদিবাসী, বিশেষভাবে গারোদের যে চিত্রগুলা তুলে ধরতে তিনি চেষ্টা করেছেন, সে হলো বাস্তবতা। তিনি বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে তথ্য সংগ্রহ করে করে বইগুলো লিখেছেন। তিনি নিজে বানাইয়া লেখেন নাই, আমাদের বাস্তবতাটা তিনি দেখতেন, গিয়ে জানতেন, লোকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতেন, ওই তথ্য উপাত্ত নিয়ে তিনি বই লিখেছেন, বহু বই লিখেছেন। ওনার সাথে মাঝে মাঝে আলাপ হয় এখনও, এবং হয়তো এই বইমেলাতেও ওনার সাথে সাক্ষাৎ হবে আমার, আমরা আশা করছি। আশা করছি। আমাদের মাসুদুল মাসুদ ভাইয়ের প্রশ্ন, মান্দি সাহিত্য একাডেমি আছে কিনা, না থাকলে গঠনের কোনো উপায় আছে, গঠনের উদ্যোগ আছে কিনা? হ্যাঁ, যদি মান্দি সাহিত্য একাডেমি তো এখনো নাই আমাদের, এবং এই আমাদের মেঘালয়েও এটা হয়েছে কিনা আমার সন্দেহ আর কি। কারণ যদি থাকতো তাহলে আমরা কিছু না কিছু ওইটা পাইতাম, দেখতে পাইতাম। কিন্তু মনে হয় না যে মান্দি সাহিত্য একাডেমি এখনো তারাও গড়ে তুলতে পারে না মনে হয়। তো আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের তো এটা, এই স্বপ্নটা আমাদের জন্য হয়তো বেশি রকম বলে মনে হচ্ছে আর কি। তবে ভবিষ্যতে হয়তো বা হতেও পারে, যখন আমাদের এই অর্থনৈতিক স্বাবলম্বিতা আসবে, তখন হয়তো এটা হতে পারে। আপনার একটা কবিতা, হুম? কবিতা পাঠ শুনতে চাই আসলে। এখন আমরা অনেক কথা বলছি, আমরা আলোচনা করছি, আমরা কবিতা শুনতে চাই এখন আপনার আবার নতুন বই। হ্যাঁ, নতুন বই থেকে আমরা কবিতা শুনতে চাই। ডেঙ্গু সিংহ নথি মিচুক স্খাংগতা নাং বাক্সা মুখাংগ্রক রুয়ানি সময় হংজাইনজক দাও দলা মান্দিনি নানাগ্রে দঙে চানি সময়গ্রে আপসান নাंग्रामानिबा दाउदे थाङै दंनासान दागगोरकानि समय उलाखि मटङ दाउ मिजसाल मान्दिसालखौ आथिना खुबिबाल सेगोबा हनसिसा सेंचेंबु बिनि उलाखियाखौ बेंनाबे हंजाउदे ना फलां थाइना नांगेन बुरुं जाथिचा आरो वा मिजुक आथिजाउदे नान डेंगु सिंह आरोबा नथि मिजुक सामु ग्रं ग्रकना नांगेन। বাংলা দিয়া দুষ্ট সিংহ নষ্ট নারী বাবা, সময় হয় না আর অন্ধকারে তোমার মুখামুখি বসার অভাবী মানুষের স্বাচ্ছন্দ্য বোধ নেই অখণ্ড বছর সময় হয় না এখন একান্ত কাছে ঘেঁষা কাছে আসার ব্যস্ত এখন বেঁচে থাকা টিকে থাকার জীবন সংগ্রামে তপস্যায় মগ্ন এখন সূর্য সীমন্তিনী হে কবি তুমি ক্ষান্ত হও ধ্যান ভঙ্গ করো না সূর্যমুখী প্রিয়ার নতুবা ফিরে যেতে হবে সেই আদিম অরণ্যে নতজানু হতে হবে সেই অরণ্য সেই বৃক্ষের কাছে এবং তপস্যায় ব্যর্থ হলে নারী তোমাকেই হতে হবে সেই দুষ্ট সিংহ নষ্ট নারীর মুখোমুখি। ধন্যবাদ। দাদার কাছে আমার প্রশ্ন,
বর্তমান সময়ের যারা এই যে গারো তরুণরা যারা লিখছে তাদের লেখা পড়েন কিনা আপনি? যদি পড়ে থাকেন তাদের লেখা সম্পর্কে আপনার অভিমতটা কি? আমাদের প্রজন্মের কবিরা যারা তরুণ, তাদের লেখাগুলো আমি পড়ি, কিন্তু খুব বেশি পাওয়া যায় না। যখন যেমন বড়দিন সংখ্যাগুলোতে কিছু কিছু পাই, এবং ওয়ানগালা সংখ্যাগুলোতে যখন পাই তখন পড়ি। তে তরুণদের মধ্যেও বেশ সম্ভাবনাময় কবিরা আছেন, এই গড়ে উঠতেছেন আর কি। তারা যদি তাদের এই সাধনাকে ঠিক মতো ধরে রাখে, তাহলে আগামী ভবিষ্যতে তারাও আরও ভালো কবি হতে পারবে, ভালো লেখা দিতে পারবে এবং মানুষকে জাগাতে পারবে। এইটা আমার খুব প্রত্যাশা। এখন এই সবচাইতে দুঃখের কথা হলো আমরা টিকে থাকতে শিখি নাই। আমাদের কবিরা টিকে থাকতে চেষ্টা করে না। ওই নানান রকম সমস্যা আসলে পর ওই ছেড়ে দেয়, নানান রকম দুর্যোগ আসলে পর ওই সাধনা ছেড়ে দেয়। কিন্তু লেখা তো একটা সাধনার বিষয়, কাজেই ভালো করতে হলে, সুন্দর করতে হলে, সফলতা আনতে গেলে অবশ্যই প্রচেষ্টাকে চলমান রাখতে হবে, চর্চা করতে হবে, পড়তে হবে, লিখতে হবে। বর্তমানে কি লিখছেন আপনি? মানে কি করে আপনার সময় কাটে, এই যে এই সময়টা আপনার? বর্তমানে আমার লেখালেখি করি, সময় কাটছে। কখনো কবিতা লিখি, আবার কখনো গান লিখি, আবার কখনো গল্প বই পড়ি, প্রবন্ধ পড়ি। এই পড়ার লেখা নিয়েই আমি বেশিরভাগ সময় কাটাই। এরপরে আরও কিছু কিছু কাজও করি। ওই সকালবেলা হলে আমি চুলায় আগুন ধরাই, চায়ের পানি গরম করাই, এবং আমার আমার স্ত্রী যখন অসুস্থ থাকে তখন আমি নিজেই ভাত তরকারি রান্না করি। এইগুলাও আমার এই কাজের আওতায় থাকে আর কি। এরপরে ওই উঠান পরিষ্কার করা প্রত্যেক দিন সকালে, এই মুরগির জন্য আধার খাওয়ানো, এই জাতীয় কাজগুলো নিয়ে আমি দিন কাটাচ্ছি। আপনি তো গান লিখেছেন, আপনার একটি গান খুবই কালজয়ী গান, বিখ্যাত গান, এবং এই গানটা অনেকেই আমি নিজেই বলি যে আমাদের গারোদের জাতীয় সঙ্গীতের মতো আমরা গান করি। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে আপনার গান দিয়ে শুরু হয়, যে আজা বুঝিম, সেই গানটা খুবই বিখ্যাত গান, আপনি রচনা করেছেন। এখন আমি জানতে চাচ্ছি, গান লেখার জগতে কিভাবে আসলেন? এই গান লেখার জগতে আসছি অনেক দুঃখ পেয়ে, মানে ওই 75 সনে, হ্যাঁ 75 সনে যখন ওই গারদের জন্য অনুষ্ঠান সালগাতাল রেডিওতে যখন এই অনুষ্ঠানটা চালু হলো, এবং মাইকেল মৃত্যুঞ্জয় রেমা উনি পরিচালক হিসেবে পরিচালনা করতেন। এবং তখন আসলে আমাদের কোনো তেমন গান ছিল না। গানের এই রচনাও কেউ করতো না, এবং এরকম ভালো গান ছিল না। ওই মাইকেল মৃত্যুঞ্জয় রেমা বেচারি কোনো রকম করে এদিক সেদিক থেকে সংগ্রহ করে কিছু কিছু ধর্মীয় গানগুলা তিনি প্রচার করতেন, এবং চেষ্টা করতেন যাতে কিছু নতুনত্ব একটা আসে। তো আমি তখন চিন্তা করছি যে আসলে এই সুন্দর একটা অনুষ্ঠানকে আমরা যদি ধরে রাখতে না পারি, তাহলে ভবিষ্যতে এই অনুষ্ঠানটা মার খাবে, মানে থাকবে না। কারণ গান নাই, বাজনা নাই, ওই একটা অনুষ্ঠান কীভাবে বাঁচতে পারে। এই চিন্তা করে আমি তখন 77-78 দিকে এই গানগুলো আমি রচনা করছি। এখন এই গানের বয়স হয়তো 42-43 এরকম হইতে পারে বছর। তো এই গানটা আমি ওইভাবেই রচনা করছি যে আমাদের গান নাই, গান বানাতে হবে। তে আমি চিন্তা করছি আমাদের জাতিসত্তাকে কেন্দ্র করেই, আমাদের আদিবাসীদের চিন্তা ভাবনা নিয়েই, আমাদের গারোদের সমস্যা নিয়েই আমি এই গানটা তৈরি করছি। এবং 78-79 সনের দিকে তখনকার প্রথম ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর যে জেনারেল সেক্রেটারি
তখনকার ওই জেনারেল সেক্রেটারি আমাদের সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ওই ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই গানটাকে একটা জাতীয় সঙ্গীত হিসাবেই এই প্রচার করার জন্য, গাওয়ার জন্য আমাদের কাছে জানিয়ে আমি এবং যিনি সুরকার এবং শিল্পী ফরিদ জাম্বল, এই আমাদের দুইজনের কাছে ওনারা চিঠি লিখছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন যাতে আমরা আরও এরকম দেশাত্মবোধক গান মাদিদের গারো ভাষায় রচনা করি। তিনি ওইভাবে আমাদেরকে লিখিত দিয়েছিলেন এবং এই গানটা কালক্রমে অবশ্য এখনও বেঁচে আছে এবং বিভিন্ন বড় বড় অনুষ্ঠানগুলোতে শুধু বেঁচে আছে না, এটা আশা বেঁচে থাকবে, এটা যুগ যুগ ধরে বেঁচে থাকবে, মানে আমাদের বিশ্বাস। এবং গানের যে মর্মার্থ, গানের যে মূল বিষয়, মানে খুবই হৃদয়কে টাচ করে, খুব টাচি বিষয়। আমাদের কমল কর্নেল, আমাদের ত্রিসীম, হ্যাঁ, আমাদের উপন্যাসিক কমল উনি কি কর্নেল উনি কি বলছেন, মতেন্দা চায়ের দাওয়াত রইল। বা অনেক ধন্যবাদ তোমার এই চায়ের দাওয়াতের জন্য। হয়তো আগামীকাল দেখা হতে পারে অথবা যদি আসেন, আপনি যদি বলেন, আসেন, আসেন, যদি বই আমাদের কবিতা উৎসবে যদি উপস্থিত থাকেন ওই ভিন্ন ভাষার অন্য ভাষার কবিতার সময়, তাহলে হয়তো দেখা সাক্ষাৎ হতে হতে পারে। আর আপনি কয়েকদিন ধরে আশা করছি মেলায় থাকবেন, তো আপনার গানের কাহিনীটা শুরু এখনো তো শেষ হয়নি, বলেন। এরপরে ওই যে বললাম তো যে আমাদের সালকেতাল অনুষ্ঠানকে বেঁচে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আমি গান লিখছি। শুধু ওই বাংলা যাবচ্ছিম গান না, আমি আরও অনেক গান গেয়েছি এবং ওইগুলা মাইকেল মৃত্যুঞ্জয় রেমা উনি নিজেও একটা সুর দিয়েছেন। যেমন সালগেতাল উব্রনি বিবাল নিথুই বিবাল যোগ চাসুং চাসুং রেঙি ডাল সালগা চাকনা যোগ, এই গানটা তিনি নিজে সুর দিয়েছেন এবং গিয়েছেনও। তো এরকম করে আরও গান আছে আমার ওই ইয়াতে সালগেতালে, ওইগুলা আধুনিক গানও আছে। যে জাজং জারাম রং ফাংশিরিওয়ালো খুব সুন্দর এই সুর দিয়েছেন, যে বোট হয়ে লারিং ইয়ার আমাদের ওই দুর্গাপুর উপজেলার গারাউন্ডা গ্রামের উনি এই সুরটা দিয়েছেন এবং কণ্ঠ দিয়েছেন হলো ওই আমাদের ওই বীরশ্রী একাডেমির এখন বোধহয় শিল্পী এই রুডেস মান্দা, ওনার কণ্ঠে গানটা খুব চমৎকারভাবে শুনতে পাই। তো এরকম করে কিছু কিছু আধুনিক গান এবং কিছু কিছু দেশাত্মবোধক গান আমি লিখেছি। এরপরে ধর্মীয় গানগুলোও আছে যেগুলা ওই ক্যাসেটে আছে, বাণীদীপ্তির ক্যাসেটে আছে, অ্যালবামে আছে এরকম, এবং গীতাবলিতে আছে। এরকম করে আমি কিছু কিছু সবগুলো ওই শূন্য থেকে আমি শুরু করেছি। গীতাবলিতে দেখলাম সব অন্যান্যদের ওই বাংলা ভাষায় লেখা, বাঙালিদের লেখা, মাদিদের নাই, গারোদের নাই। আমি ওই শূন্যতাকে একটু দূর করবার চেষ্টা করছি এবং আমি আমার গান ওখানে 7-8টা মতো ছাপানো হয়েছে। এই কিছু কিছু সুর দেওয়া, আবার কিছু কিছু সুর দেয় নাই, এরকম অবস্থায় ওই গানগুলো গীতাগুলিতে স্থান পাইছে আর কি। তো এখন কিছু কিছু গান আবার হয়তো বাণীদীপ্তিরা সুর দিতেছে এবং প্রকাশও করতেছেন আর কি। তো ভবিষ্যতে আমি আরও কিছু করার চিন্তা ভাবনা আছে গানের ব্যাপারে। গান আমাদের দরকার, একটা জাতিকে এই জায়গাতে হলে আমাদের কবিতার দরকার, গানের দরকার, সাহিত্যের দরকার, প্রবন্ধের দরকার, নাটকের দরকার। আমাদের নাটক নাই এখন, নাটক নাই না, কিছু না নাটিকাও আমি সৃষ্টি করতে চেষ্টা করছি এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে। তো এইগুলা এইগুলা আমরা আশা করছি আমাদের অনেক ইয়াংরা আসছে, ক্রিয়েটিভ ইয়াং তারুণ্য তারা লিখছে, তারা নিশ্চয়ই নাটক লিখবে, গল্প লিখবে, প্রবন্ধ লিখবে, উপন্যাস লিখবে। যেমন উপন্যাস ছিল না, এখন অনেকজন উপন্যাস লিখছেন। আমরা আশা করছি আপনার গান নিয়ে মাঝে আপনার যে গান, এমন কি কোনো ঘটনা আছে যে আপনার গানটাকে কেউ অন্যের নামে চালিয়ে দিয়েছে তার নিজের নামে, এরকম কোনো কি ঘটনা আছে নাকি? আপনি যেহেতু অনেক গান লিখেছেন। এরকম
হয়েছে, কিন্তু এখন ওটা ওই নামটা বললে বোধ হয় ঠিক হবে না। ঠিক হবে না। তবে আমার একটা ওই আধুনিক গানটাই ওইরকম একটা ভিন্ন নামে চালাইবার চেষ্টা করছিল, পরে আমি ওইটা প্রতিবাদ করছি এবং এই চিঠিতে লিখছি যে এই গানটা তোমার নামে কেন প্রকাশ হবে, তুমি গীতিকার বলে এটা কীভাবে দাবি করো, এরকম আমি লিখছি। তখন উনি আমার কাছে মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। তে আমি ওইভাবে করছি, প্রোটেকশন করছি আর কি। এরপরেও গারো গানের মধ্যে আরও এরকম কিছু বিশৃঙ্খলার সৃষ্টি করবার কেউ কেউ অপচেষ্টা চালায়। তো আমার মনে হয় ওইভাবে এই অন্যের জিনিসটা নিজের বলে চালানোটা এটা মনে হয় ঠিক না। ঠিক না মানে কি, খুবই ঠিক না, এটা একটা অন্যায়। এবং এটা নিয়ে যদি হয় আইনগত একটা পদক্ষেপ নেয়, তাহলে ওই তার জন্য এটা খুবই মারাত্মক বিষয় হয়ে দাঁড়াবে। তো এটা একটা অপমানেরও বিষয়, লজ্জারও বিষয়। কাজেই এরকম যাতে না হয় আমাদের মধ্যে, আমি এটা প্রত্যাশা করবো আর কি। আমাদের আমরা একটা কবিতা শুনতে চাই। 만디 미직사 만디 미직사 람라마리 간등 cen등 소나 루파그리 마뭉바 간자 자오바 마뭉 간자 강하려바 공소니타이 심상가타 갓나만나 만디 미직 팡랑웅 웬니 가두구빠 마도빌로타 우자 암탕코 우야비야 불탕치 달그빠 아롱가 아브리코 등바타 마뭉나 캔기자그빠 비아바 치트랑고다 삭사 만데 미즉 망망 옹자 미즉 뭉디 아바 송바 잣 마하리 낭짜빠 미즉 아그삭 비아 니투리리사 만디 소마조 녹당 파티니 녹그바 송놓고 감 아셀루 우야 감마 기아고아 시아 탕아 닥메소카우 자아르nga 안생아 주구무군 미즉 사그리 마뭉 감방 파자 বাংলায় গারো আদিবাসী নারী। গারো আদিবাসী নারী সহজ সরল সাজসজ্জা, অলঙ্কারে ঋণী যিনি, কাকন বাজে না তার, পায়ে মোল নেই কোমরে বাদন, তাই সে বেগবতী কংস নিতাই সোমেশ্বরী। গারো নারী তমাল তরুতে বেয়ে ওঠা পরাশ্রয়ী কোনো মাধবীলতা নয়, জানে সে নিজের পরিচয়। প্রাণীর শক্তিতে বেড়ে ওঠা পাহাড় অরণ্য বিজয়িনী, সাহসী শক্তিতে সেও কিংবদন্তি চিত্রাঙ্গদা এক। গারো নারী মানে শুধু নারী পুত্তলিকা নয়, তার সাথে জড়িত ভূমি ও ব্রহ্মাণ্ড জাতির পরিচয়। নারী বসুমতী সেও শস্য শ্যামলিমা। মাতৃতান্ত্রিক সমাজে সব কিছুর মালিকানা, গড়ে বাইরে কাজে কর্মে কর্ষণে বপনে রোপণে জীবন মরণে কৃষ্টি সংস্কৃতি পালা পার্বণে রূপায়ণে আপায়নে সবখানেই ভূমিকা তার। সমাজ সংসার জীবনযাত্রায় নারী কোথাও কোনো ছন্দপতন নেই। ধন্যবাদ। বাহ, খুবই অসাধারণ, অসাধারণ একটি কবিতা। সরি, আমাদের মাসুদুল হক ভাই উনি জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন আপনাকে যে গারো লোকনাটক আপনাদের মধ্যে এখন প্রচলিত আছে কি? হ্যাঁ, গারো লোকনাটক এখন পর্যন্ত আমাদের আছে, যেটা ওই পালা গান আকারে চলে, যার নাম সেরেজিং। সেরেঞ্জিং এবং সেরেজিং দুটো নামেই এই বইটা লেখা হয়েছে। তো আসলে
কোনটা মূল আমরাও সেটা এখনো বুঝি না আর কি। তে এক লেখকে বলছেন সেরেঞ্জিং, আরেক লেখকে বলেছেন সেরেজিং। তে বিষয়টা একই, কিন্তু নামে হয়তো নায়িকার নামে একটু হেরফের হয়েছে। তো এই পালা গানটা খুবই বিখ্যাত এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে এটা প্রদর্শনী হয়েছে এবং এটা খুবই প্রশংসা লাভ করেছে। মাসুদার হক ভাই উনি বলেছেন যে অদ্ভুত আপনার দেখার ও লেখার হাত। আহ, এই যে মধ্যরাতে রাত জেগে আমাদের সাথে আছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, আপনাকে যারা আছেন আমাদের সাথে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো লাগছে আপনারা আছেন আমাদের সাথে। আমাদের সাথে এই যে কবির সাথে যে আড্ডা হলো, এই যে কবির কবিতা শোনা হলো, কাল থেকে শুরু হচ্ছে বইমেলা। আমরা আশা করছি আপনারা সবাই বইমেলাতে আসবেন, বইমেলাতে এসে বই দেখবেন, নতুন নতুন বইয়ের ঘ্রাণ নিবেন। হ্যাঁ, আমরাও অনেকক্ষণ, মেবি অনেকক্ষণ হচ্ছে বোধহয়, আমরা ওই তো শেষের পথে, কিন্তু তারপরও কথা শেষ হচ্ছে না। দাদাকে পেয়েছে দীর্ঘদিন পর, আসলে ওরকম কথা হয় না দাদার সাথে। দাদার কাছ থেকে শুধু শুনতে ইচ্ছে করছে। তো এই যে গারো নারীদের নিয়ে যে লেখা কবিতাটা, এই যে গারো নারী সম্পর্কেই জানতে চাই দাদার কাছে। এই যে গারো নারী বলি, মাতৃসূত্র বলি, মাতৃতন্ত্র বলি, হ্যাঁ, যেটা মাতৃসূত্রীয়, যে গারোদের বংশ পরম্পরায় যে নারীদের অধিকার নিয়ে, আমাদের কিন্তু নারীদের অধিকার নিয়ে আন্দোলন করতে হয় না, বরং খুবই মজার একটা ঘটনা হচ্ছে যে বর্তমানে পুরুষদের অধিকার নিয়ে বরং আমরা আন্দোলন করছি, পুরুষদের অধিকার নিয়ে আমরা কথা বলছি, লেখালেখি করছি। আমাদের কিন্তু নারীদের আন্দোলন করতে হয় না, নারীদের অধিকার নিয়ে আন্দোলন করতে হয় না, কথা বলতে হয় না, বরং পুরুষদের নির্যাতনের কথা নিয়ে গান আছে, পুরুষ নির্যাতনের কথা আছে, পুরুষদের নির্যাতনের জন্য আমাদের একজোট হওয়ার ঘটনা আছে। নারীদেরকে আমাদের যে এই যে মাথায় তুলে রাখা মাতৃসম, হ্যাঁ, এই যে সম্মান, এই যে তাদের যে অধিকারটা, সেটা যুগ যুগ ধরে, মানে যুগ যুগ ধরে চলে আসছে আমাদের। আমাদের এটা আলাদা করে কোনো নারীদের নিয়ে আলাদা করে আমাদের ভাবতে হয় না বলতে নারীদের অধিকার নিয়ে, নারীদের বিষয় আশয় নিয়ে আমাদের ভালো অন্যরকম করে ভাবতে হয় না। যেটা ভাবতে হচ্ছে পুরুষদের নিয়ে, পুরুষদের জামাই যাবে কিনা, জামাই আসবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভাবতে হয়, কিন্তু নারীদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবং ভাবনা নেই। কারণ নারীদের আমরা সম্মান দিয়ে আসছি শুরু থেকে। গারো যেহেতু মাতৃসূত্র, এই সম্পর্কে আমরা জানতে চাই আমাদের কবি মতেন্দার কাছ থেকে। মাতৃসূত্র আমাদের সমাজ, এবং মা থেকেই আমাদের ওই পদবী, আমরা পদবী নেই। আমার মা মানখিন, আমিও মানখিন। তো এই যে মাকে আমরা এত শ্রদ্ধা করি, এত ভক্তি করি, তো এই বিষয়টাকে আমরা সবসময় আমাদের জাতীয়তা বোধে আমরা চিন্তা করি যে মা হলো সবার উপরে। তো বর্তমান সময়ে এবং অন্যান্য সময়ে নারীরা আন্দোলন করছে তাদের অধিকার আদায়ের জন্য, কিন্তু আমাদের সমাজে সেটা অন্যরকম চিত্র বহন করে, যে আমরা আমাদের সমাজে নারীরা ওই আন্দোলন করতে হয় না, বরং পুরুষরাই এই নারীদেরকে যথেষ্ট সম্মান এবং এই শ্রদ্ধা করে এবং তাদেরকে উপরে তুলে রাখতে চেষ্টা করে। তো সহায় সম্পত্তি তাদের নামে, কিন্তু পুরুষরা যদিও জামাই চায়, তবু পুরুষরা ওই স্ত্রীর অধীনে ওই রকম থাকে না। তারা তাদের মান মর্যাদা নিয়ে তারাও থাকে, এবং স্ত্রীরাও হ্যাঁ, স্ত্রীরাও জামাইকে, ওই স্বামীকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে। এবং যদিও
ওই শুধুমাত্র হয়তোবা নামে তারা সম্পদের অধিকারী, কিন্তু কাজ কাম সমস্ত কিছু ওই পুরুষরাই করে থাকে। এই হিসাবে আমাদের যে নিয়ম, আমাদের যে প্রথা, আমরা সেই প্রথাকে আমরা শ্রদ্ধা করি এবং মানিয়ে চলি, এবং নারীদেরকে আমরা যথেষ্ট আসলে শ্রদ্ধা করি আমাদের সমাজে। মানে কারণ নারীরা কিন্তু অনেকটাই ক্ষমতাবান, অনেক ক্ষমতাবান। যেমন ধরেন আপনি যেটা বললেন, কোনো কিছু যদিও পুরুষরাই আসলে কর্তৃত্ব করে অনেকটাই, কিন্তু মিলেই একসাথে মিলেই করে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু আমরা নারীদের কাছে আমাদের অনুমতি নিতে হয়, বা তাদের মতামতটা খুব গুরুত্ব সহকারে আমরা নেই। মাসুদুল হক ভাই উনি লিখেছেন যে রবীন্দ্রনাথ নিয়ে আপনার ভাবনা এবং আপনাদের নারী লেখক আছে কি? প্রথমত রবি ঠাকুরের ব্যাপারে আমার ভাবনা, এটা খুব বড় একটা ব্যাপার। আমি সামান্য মানুষ, এত বড় কবিগুরু সম্পর্কে মন্তব্য করা হয়তো আমার সমীচীন হবে না। তবু আমি অল্প কথাই বলতে চাই, উনি বিরাট এবং বিশাল। তিনি সর্বত্রগামী। অনেকেই লেখেন আর কি, অনেক লেখকই লেখেন তিনি সর্বত্রগামী। কোনো তার লেখা থেকে ঋণ না নিয়ে কেউ সাহিত্য লিখতে পারে নাই। তবু আমি একজন কবি হিসাবে, আমি একজন লেখক হিসাবে আমার একটা কষ্ট আছে কবি রবীন্দ্রনাথের উপর। তিনি সাঁওতালদের নিয়ে লিখেছেন এবং সাঁওতালদের গান নাচ দেখে তিনি খুব প্রীত হয়েছেন, এবং সেই ইয়াদের সাঁওতালদের গান এবং ওই মণিপুরীদের নাচ তিনি ধরে রেখেছেন, প্রচার করেছেন, এবং মণিপুরী নাচ শেখার জন্য তিনি ওই সুদূর বিদেশ থেকে ওই শিক্ষকও এনেছিলেন শান্তিনিকেতনে। দুঃখের বিষয়, আমাদের এই মান্দি আদিবাসী, গারো আদিবাসী সম্পর্কে তার রচনায় আমরা কিছুই এখনো পাই নাই। উনি কি আমাদের আসলে দেখেন নাই, অথবা ইচ্ছা করেই তিনি কি লিখেন নাই, এটা জানি না। এটা আমার একটা অভিমান। মানে আপনার পর্যবেক্ষণ বলো যে, তো উনি জানতে চেয়েছেন আরেকটি, যে আমাদের নারী লেখক আছে কি আপনাদের? আমাদের নারী লেখক বলতে ওইরকম স্বতঃস্ফূর্ততাই খুব বেশি নাই তো। বিভা সাংমা নামে যিনি লিখতেন, উনি ওই বিভিন্ন গবেষণা থেকে কিছু কিছু লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, হয়তো ছড়াও লিখেছেন কিছু, আর কিছু এরকম সংগ্রহের বিষয়গুলো লিখেছেন। তো এরকম সৃজনশীল এরকম নারী লেখক তো আমাদের বর্তমান সময়ে কিন্তু সুমনা চিসিম খুব ভালো। বর্তমান সময়ে সুমনা চিসিম প্রবন্ধ সাহিত্যে তিনি অনেকটা এগিয়ে আছেন এবং লিখতেছেন। ওনার লেখা আরো প্রস্ফুটিত হোক, সুন্দর হোক, আমি এটা খুব কামনা করি। সুমনা চিসিমের এই বইমেলাতে বলে রাখি মাসুদুল হক ভাই, বইমেলাতে সুমনা চিসিম 3টি বই আসছে। একটি হচ্ছে ছোটদের লোককাহিনী, গারোদের, আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের শরণার্থীর আর কি স্মৃতিকথা লিখছেন। এই আমাদের কিন্তু লেখার বিষয় কিন্তু বিশাল, আমরা লিখতে পারছি না। এই যে শরণার্থী হিসেবে যে অনেক শরণার্থী গেছে, আমাদের এত মানুষ মারা গেছেন সেই সময়কার, আমাদের কিন্তু আসলে সে তুলনায় আমরা কিছুই লিখতে পারিনি। আমাদের 64 রায়তের কথা বলতে পারি, 71-এর কথা বলতে পারি, 75-এর যে আমাদের উপর যেভাবে টর্চার বলেন, আমরা কিন্তু এগুলো কিচ্ছু লিখতে পারিনি। হয়তো আমরা পারবো। আমাদের লেখকদের আসতে হবে, লিখতে হবে, ভাবতে হবে। আসলে মতিনদার কাছে জানতে চেয়েছে নারীদের মধ্যে শিক্ষার হার কেমন। আমি আরো বলি, নারী লেখক থৈবি চিরিং মারাক তিনি লিখছেন, লিপা চিসিম আছে, তিনিও লিখছেন।
তরুণদের মধ্যে, ইয়াংদের মধ্যে বলি শোভনাথ রং আছেন নাকি? হ্যাঁ, লীনা জাম্বিলও লেখার হ্যাঁ, চেষ্টা লীনা করছেন, জাম্বিল। চেষ্টা করছেন আসলে সবাই, আমরা সবাই লেখার চেষ্টা করছি। আছে আর একদম ওই একটা গল্প লেখার মধ্যে গেট্রুড রেমা নামে আরেকজন মহিলা আছে আমাদের, উনি ভালো গল্প লেখেন। আচ্ছা, তবে ওই নিয়মিত না, এই আর কি, এই একটা আমাদের সমস্যা। ঝর্ণা চিরান কবিতা লিখতেন। ঝর্ণা চিরান আগে লিখতেন, উনি বহু বছর আগেই তিনি চলে না ফেরার দেশে চলে গেছেন, এখন আর নাই। তো নারীদের মধ্যে শিক্ষার হার কেমন উনি জানতে চেয়েছেন দাদা। নারীদের শিক্ষার হার আমারও তো ভালোই, ওই সমানে সমানেই বলতে গেলে। তবু সংখ্যার দিক দিয়ে বোধহয় নারীদের সংখ্যাই একটু বেশি হবে নাকি? হ্যাঁ, নারীদের সংখ্যা বেশি হতে পারে, বেশি হতে পারে, বরং নারীরা এগিয়ে আছেন পড়াশোনা, আমরা বলতে পারি। তুলনামূলক বলতে পারি গারুদের মধ্যে নারীদের সরি